প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা রায় এবং মার্টিনের প্রশ্ন যে বিচিত্রা, সেই প্রশ্ন বিচিত্রার আজকে আমরা জলপাইগুড়ি জেলা স্কুলের প্রশ্নগুলোর উত্তরগুলো আলোচনা করব। গণিত বিষয়ের প্রথম প্রশ্ন, সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। 5, 10, 15, 20, 25 এগুলো আমরা দেখতে পাচ্ছি যে পাঁচের ঘর নামতা পড়ে আমরা এগুলো পাই। 5, 5, 2, 10, 3, 5, 15 এইভাবে পাই। আর আমরা জানি যে যেগুলো নামতা পড়ে পাই সেগুলোকে বলা হয় গুণিতক। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে গুণিতক। দ্বিতীয় প্রশ্ন, 4-এর গুণনীয়কের সংখ্যা। 4-এর গুণনীয়কের সংখ্যা মানে 4-এর যেটা গাছ তৈরি করা বলে। তো 4-এর গাছ তৈরি করলে আমরা পাবো কি? 4, এটাকে যদি আমরা গাছ তৈরি করি তাহলে পাবো 4 একে 4 একটা, আর একটা পাবো 2 দিয়ে 4। তাহলে কটা হলো? 1, 2, 3টে। তাহলে 4-এর গুণনীয়কের সংখ্যা হচ্ছে 3টে। গ, 6-এর উৎপাদকগুলি হলো। 6-এর উৎপাদক এটা তোমরা জেনে রাখবে, গুণনীয়ক যার নাম, উৎপাদক তারই নাম, অর্থাৎ এক জিনিসের দুই নাম। এখানে যদি লেখা থাকতো 6-এর গুণনীয়কগুলি হলো, একই কথা। তাহলে 6-এর গুণনীয়ক বা উৎপাদক একই রকমভাবে 6-এর যদি আমরা গাছ তৈরি করি তাহলে পেয়ে যাব 6 একে 6, আর এদিকে হচ্ছে 3, 2, 6। তাহলে হচ্ছে 1, 3, 2, 6। 1, 2, 3, 6 প্রথমটা। এবার আমরা 2 এবং 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি বের করব। 2, 3 বা 6, আমরা জানি এটা 6 হবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে হবে। গুণিতক মানে হচ্ছে নামতা পড়ে পাবো। তাহলে 2-এর ঘর যদি আমরা নামতা পড়ি তাহলে 2, 4, 6, 8 এভাবে পাবো। আর 6-এর ঘর যদি আমরা নামতা পড়ি তাহলে পাবো প্রথমেই 6 একে 6, তাহলে 6 দুগুণে 12। প্রথম দেখো এখানেও 6 পাচ্ছি 2-এর ঘর নামতা পড়তে, এবং 6-এর ঘর নামতা পড়তে গিয়েও 6 পাচ্ছি। তাহলে সাধারণ, অর্থাৎ 2 জায়গায় রয়েছে, সেটাকে বলা হয় সাধারণ। 2-এর ঘর নামতা পড়তে গিয়ে সর্বপ্রথম, যেহেতু বলেছে লঘিষ্ঠ মানে সবথেকে ছোট, তাহলে এরপরেও আরও আমরা সাধারণ পেতে পারি গুণিতক, কিন্তু লঘিষ্ঠ মানে সবচাইতে ছোট প্রথম যে সাধারণ পাবো 2 ঘরেই, সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখানে হবে উত্তর 6। পরের পাতায় দেখব, কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক 0 হলে বোঝা যায় সংখ্যাটি কেবলমাত্র 10 দ্বারা বিভাজ্য। না, শুধুমাত্র 10 দ্বারা বিভাজ্য নয়। আমরা জানি যে কোনো একটা সংখ্যার এককের ঘরে, অর্থাৎ ধরো সংখ্যাটা 10 লিখলাম, তাহলে একক এবং দশক, তাহলে এককের ঘরে দেখছি 0 আছে। তাহলে এককের ঘরে যদি 0 থাকে সেই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হয়, 5 দিয়ে বিভাজ্য হয় এবং 10 দিয়েও বিভাজ্য হয়। 2, 5, 10। তাহলে উত্তর হবে 2, 5, 10 দ্বারা বিভাজ্য। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যাটি হলো, সবচাইতে ছোট যৌগিক সংখ্যা, সবচেয়ে যৌগিক সংখ্যা 4। একটি ত্রিভুজের 3টি বাহুর পরিমাপ 4 সেমি, 5 সেমি এবং 5 সেমি। বাহুভেদে ত্রিভুজটিকে বলা হয়, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ হবে, কারণ আমরা জানি যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তো একটা 5 আর একটা 5, তাহলে 2টো বাহু সমান সমান আছে, তাহলে এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। ইট আকারের ঘনবস্তুকে বলা হয়, এটাকে বলা হয় সমকোণী চৌপল। ঘনক মানে তো আমরা জানি যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হবে, অর্থাৎ যেটা আমরা বর্গক্ষেত্র বলি, বর্গক্ষেত্রের মতো, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আর গোলক মানে তো ফুটবলের মতন গোল, তো ইট তো আর সেরকম না, তাহলে এটা হবে সমকোণী চৌপল। ঝ, সরল অঙ্কে মান নির্ণয়ের সময় যোগ, বিয়োগ ও ভাগ থাকলে সব শেষে, সর্বপ্রথম যদি এগুলো থাকে সর্বপ্রথম ভাগ করতে হয় জানি, কিন্তু সব শেষে কাজ করতে হয় বিয়োগের, আমরা এটা সবাই জানি। 6 প্যাকেট বিস্কুটের দাম 4 প্যাকেট বিস্কুটের দামের চেয়ে কম, বেশি না সমান হবে? 6 প্যাকেট বিস্কুটের যা দাম হবে, 4 প্যাকেট মানে কম বিস্কুট, তাহলে কম দাম হবে।
এখানে 6 প্যাকেট বিস্কুটের দাম 4 প্যাকেট বিস্কুটের দামের চেয়ে, তাহলে এটা বেশি হবে, মানে 4 প্যাকেটের থেকে 6 প্যাকেটের দাম বেশি। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। একটি অর্ধেক কাটা লেবুর একটি তল সমতল, অপরটি তলটি কী হবে? এই যে একটা কাটা লেবু, এই দিকটা সমতল যে দিকটা কাটা হয়েছে, আর যে দিক কাটা হয়নি সেই দিকটা কেমন? বক্রতল, বাঁকা। তল দুই রকম আমরা জানি, সমতল আর বক্রতল, তাহলে এইটা হবে বক্রতল। আয়তক্ষেত্রের পিচবোর্ডের যে ধার বেশি লম্বা তাকে বলা হয় দৈর্ঘ্য। যেটা যে কোনো আমাদের এই যে বইটা রায় মার্টিনের বইটা, এই দিকটা হচ্ছে দৈর্ঘ্য, আর যে দিকটা দৈর্ঘ্য কম থাকে সেটা প্রস্থ বলা হয়, তাহলে এটাকে বলা হয় দৈর্ঘ্য। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এখানে মূর্ধন্য স হবে, বিষমবাহু ত্রিভুজ বলে। আমরা জানি যে বাহুভেদের ত্রিভুজ আমরা পড়ে যেটা রয়েছে 3 রকম ত্রিভুজের নাম জানি। একটা সমবাহু যার 3টি বাহু সমান, আর একটা সমদ্বিবাহু এখানে আমরা করলাম অলরেডি, যার 2টি বাহু সমান, আর যার 3টি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। একটি ত্রিভুজের 3টি ধার, আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের 3টি ধার থাকে, অর্থাৎ 3টি বাহু বা ভুজ থাকে। ধারগুলোকে বলা হয় কি? বাহুও বলতে লিখতে পারো, ভুজও লিখতে পারো। তো লিখে দিলাম আমি, যেহেতু ত্রিভুজ ভুজ শব্দটা থাকে তাই আমি ভুজই লিখে দিলাম। 49 এর মৌলিক উৎপাদকটি হলো 49। মৌলিক বলো আর যাই বলো না কেন, 49-এর 7 7 49, তাহলে 7। 49-এর মৌলিক উৎপাদক বা গুণনীয়কটি হলো 7। মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়, এমন একটা সংখ্যা আমরা একটাই রয়েছে যেটা হচ্ছে 1। আর এমন কোনো সংখ্যা নেই যেটা মৌলিক নয় বা যৌগিক নয়, শুধুমাত্র 1 ছাড়া। 9 দিয়ে বিভাজ্য সংখ্যা সর্বদা 9 দিয়ে কত দিয়ে বিভাজ্য হবে? 3 দিয়ে বিভাজ্য হবে। এটা মনে রাখবে যে 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম আর 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কিন্তু একই। অর্থাৎ একটা সংখ্যায় যটা অঙ্ক থাকবে অঙ্কগুলোকে যোগ করবে, তারপরে যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে 9 দিয়ে ভাগ করবে, ভাগ করে যদি মিলে যায় অর্থাৎ ভাগশেষ কিছু না থাকে তাহলে সেটা 9 দিয়ে বিভাজ্য। আর 9 দিয়ে যে বিভাজ্য যেটা হবে সেটা সব সময় 3 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু 3 দিয়ে যেটা বিভাজ্য হবে সব সময় সেটা 9 দিয়ে বিভাজ্য হয় না, কারণ 3 দিয়ে 6 কিন্তু 3 দিয়ে বিভাজ্য, কিন্তু 9 দিয়ে বিভাজ্য নয়। তাই এটা সবসময় মনে রাখবে। 12 এর সবচেয়ে বড় উৎপাদক বা গুণনীয়ক, আমরা জানি যে 12 উৎপাদক বা গাছ উৎপাদক যখনই বলবে বা গুণনীয়ক যখনই বলবে তখনই গাছ তৈরি করবে। তাহলে আমরা যদি 12 গাছ তৈরি করি তাহলে প্রথমে পাই 12, তারপরে অন্যান্য কিছু পাই। এরপরেতে এই 12কে ভাঙবো ছোট করে, যেমন 3 4 12, অর্থাৎ এরপরে ছোট হতে থাকবে। তাহলে সবচেয়ে বড় উৎপাদক হচ্ছে সেই সংখ্যা নিজে, অর্থাৎ 12। এটা খেয়াল করো, জেডে ওয়াইবি এক্সি ডাব্লিউ ডি, এই বিন্যাসটির পরবর্তীটি কি হবে? তোমরা প্রথমে এ বি সি ডি এইটা খেয়াল করো, তাহলে পরপর রয়েছে এ বি সি ডি, ডি এর পরে কি হয়? ই হয়, তাহলে আমরা শেষে ই লিখে দিলাম। এরপরে এটা দেখো উল্টো দিকে রয়েছে, আমরা জানি যে ডাব্লিউ এক্স ওয়াই জেড এভাবে রয়েছে, তাহলে ডাব্লিউ এর আগে কি? ভি, ইউ ভি ডাব্লিউ, তাহলে ভি ই হবে। 1 2 4 8 16, এই বিন্যাসটির পরবর্তীটি কত হবে? এটা খেয়াল করো, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, তাহলে 16 ডবল কত? 32, তাহলে এখানে হবে 32। এরপরে দেখো, নির্দেশ অনুসারে উত্তর দাও, যে কোনো 6টি 6 এবং 9-এর গুণিতক নির্ণয় করো। এই গুণিতকগুলির মধ্যে 2টি সাধারণ গুণিতক খুঁজে লেখো। তাহলে আমার কাজ হচ্ছে 2টি সাধারণ গুণিতক, অর্থাৎ
6 এবং 9 ঘর নামতা পড়তে গিয়ে যতক্ষণ না পর্যন্ত দুটি সাধারণ গুণিতক পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে নামতাটা লিখতে হবে। তাহলে কিভাবে? গুণিতক মানে হচ্ছে গুণ করে। তাহলে 6 ঘর যদি আমরা নামতা পড়ি 6, 12, 18, 24। আচ্ছা, এ পর্যন্ত থাক, তারপরে যদি দেখছি। তারপরে 9 ঘর যদি আমরা নামতা পড়ি তাহলে পাই 9, 18, 27, 36। এখানে কিন্তু দেখো আমরা একটা পেয়েছি এই পর্যন্ত নামতা পড়ে, কিন্তু আমাদেরকে বার করতে বলেছে দুটি সাধারণ। একটা সাধারণ পেয়েছি, তাহলে আরেকটু পড়তে হবে। তাহলে 4, 6, 24, 5, 6, 30, 6, 6, 36। দেখো আর একটা পেয়ে গেছি সাধারণ 36। তাহলে আর আমাদের গণিতক বার করার কোনো প্রয়োজন নাই। তাহলে এ দুটির 6 এবং 9-এর সাধারণ দুটি গুণিতক হচ্ছে 18 এবং কত? 36। সাধারণ মানে দুই জায়গায় থাকবে। বেশ। 7 এবং 9-কে কি যমজ মৌলিক সংখ্যা বলা যেতে পারে? যুক্তিসহ উত্তর দাও। না, উত্তর হবে ক্ষয়ের উত্তর হবে যে না। কেন? এবার আমরা উত্তরটা দেখো। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যমজ মৌলিক সংখ্যা হচ্ছে দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল যখন হবে 2। সাপোজ আমরা জানি 11 এবং 13 হচ্ছে যমজ মৌলিক সংখ্যা, কারণ এদের বিয়োগফল হচ্ছে 2 এবং দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা। বিয়োগফল শুধু 2 হলে হবে না, সংখ্যা দুটোকে মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে 7 এখানে রয়েছে কত? 7 এবং 9। এই দেখো, এইটা 7 এবং 9-এর বিয়োগফল তো 2, এইটুকু মিলছে। কিন্তু না, 9 কিন্তু যৌগিক সংখ্যা। 7 মৌলিক সংখ্যা ঠিক আছে, কিন্তু 9 যৌগিক সংখ্যা। একটা যৌগিক সংখ্যাকে হলে কিন্তু হবে না, দুটাকেই হতে হবে মৌলিক সংখ্যা। তাহলে এটা যমজ মৌলিক সংখ্যা নয়, এটাই লিখবে। পরের প্রশ্ন, 8 এবং 9-কে কি পরস্পর মৌলিক সংখ্যা বলা যেতে পারে? যুক্তিসহ উত্তর দাও। কত রয়েছে? 8 এবং 9। আচ্ছা, এর আগে তোমাকে জানতে হবে যে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলা হয়। পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে যে কোনো দুটি সংখ্যা, পরপর দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। আমরা জানি যে গুণনীয়ক বা উৎপাদক একই জিনিসের দুই নাম, আর গুণিতক হচ্ছে আলাদা, যেটা গুণ করে পাই। তাহলে 8 এবং 9 পরপর দুটি সংখ্যা, ঠিক আছে এইটুকু, কিন্তু তাদের সাধারণ উৎপাদক কত হতে হবে? 1 ব্যতীত আর অন্য কোনো সাধারণ উৎপাদক থাকলে সেটা হবে না। তাহলে আমরা দেখি উৎপাদক বার করি। এখানে করি। 8-এর যদি আমরা গাছ তৈরি করি তাহলে পাই 8 একে 8, আর এখানে পাবো আমরা 4 2 8, আর 4কে আরও ভাঙলে হয় 2 2 4। তাহলে উৎপাদক পেলাম 1 8 2 4 এগুলো। এবার 9-কে যদি আমরা ভাঙি, 9-এর উৎপাদক বার করতে হলে 1 এবং 9, এবং এখানে থাকবে 3 3 3 3 9। তাহলে এখানে দেখো, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 9 আছে, এখানে 9 নেই, এখানে 1 আছে, এখানেও 1 আছে। তাহলে এদের এই দুটি 8 এবং 9-এর সাধারণ উৎপাদক 1 ব্যতীত আর অন্য সাধারণ উৎপাদক, অর্থাৎ উৎপাদকগুলির মধ্যে যে এখানেও রয়েছে এমন কোনো আর সংখ্যা নেই। তাহলে এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। উত্তর হবে হ্যাঁ। এবং কেন সেটাও লিখবে যে 8 এবং 9-এর সাধারণ উৎপাদক 1 ছাড়া আর অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। সুতরাং 8 এবং 9 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। 1 এবং 15 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি লেখো। এটা খুবই সহজ। আমরা জানি প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে 3 5 7, তারপরে 11 13, আর কোনো নেই। তাহলে 1 এবং
15 মধ্যবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13। পরের প্রশ্ন, সরল করতে বলছে। তাহলে এই সরলগুলো দেখো কত রয়েছে করে দেখাই। রয়েছে 27 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 9 যোগ 2 গুণ প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে বিয়োগ। তাহলে এটা রয়েছে অঙ্ক। আমরা জানি যে বন্ধনী থাকলে বন্ধনীর কাজ আগে করতে হয়, এখানে ওই যোগ বিয়োগ এগুলো পরে দেখব। তাহলে এখানে রয়েছে প্রথম বন্ধনীর ভিতরে কয় রকম কাজ রয়েছে? এক রকম কাজ রয়েছে। যদি এক রকম কাজ থাকে তাহলে সে কাজটা প্রথমে হয়ে যাবে এবং কাজটা শেষ হয়ে গেলে সেই বন্ধনী সহ পুরো সংখ্যাটা উড়ে যাবে। তাহলে আমরা লিখব এখানে 27 বিয়োগ প্রথম বন্ধনী ব্যতীত যা আছে সেম রেখে দেব, কারণ আমরা জানি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। এবার দেখো যেখানে কাজ করতে হবে সেখানে আমরা কিন্তু পৌঁছে গেছি। তাহলে প্রথম বন্ধনীর ভিতরে কয় রকমের কাজ আছে? এক রকমের কাজ আছে, শুধুমাত্র বিয়োগ। তাহলে বিয়োগটা করে নিই। একরকম কাজ থাকলে আর বন্ধনী রাখার প্রয়োজন পড়বে না। তাহলে বন্ধনীর ভিতরে বিয়োগ আছে, বিয়োগ করলে হয় 5। তাহলে বন্ধনী সহ পুরো এই জিনিসটা উড়ে গেল। তাহলে মাত্র এখানে থাকবে সেকেন্ড ব্র্যাকেট। এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তাহলে বাইরে যা আছে সেটা রেখে দেবো। দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো দ্বিতীয় বন্ধনী রাখতে হবে, হ্যাঁ না না রাখতে হবে। কারণ যদি একটাই কাজ থাকতো তাহলে আমরা বন্ধনী তুলে সেই কাজটা করে সেইটা হিসাবটা আমরা করে বসিয়ে দিতাম, কিন্তু এখানে আমরা দেখছি গুণ রয়েছে এবং যোগ রয়েছে, অর্থাৎ দুই রকম কাজ। তাহলে আমরা বন্ধনীটা রাখবো। আর আমরা জানি যোগ এবং গুণের মধ্যে আমাদেরকে আগে গুণের কাজ করতে হয়। তাহলে গুণ যে দুটো সংখ্যার মধ্যে রয়েছে সে দুটো সংখ্যাকে গুণ করব। 5, 2, 10 হয়ে গেল। এবার 27 বিয়োগ, দেখো এবার বন্ধনী উড়ে যাবে কারণ একরকমই কাজ রয়েছে। তাহলে 9 যোগ করতে বলছে, 10 এবং 9 হচ্ছে 19 হলো। এবার আমরা বন্ধনী চলে গেল, এবার আমরা বিয়োগ করব। 19, 27 থেকে 19 বাদ দিলে হয় 8। তাহলে এটার উত্তর হলো 8। তারপরের প্রশ্নটা রয়েছে আর একটা সরল। তাহলে আমরা এই সরলটা এবার করব। এখানে কোনো বন্ধনী নেই, তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা জানি এখানে কি কি কাজ রয়েছে, বিয়োগ, গুণ এবং যোগ। আমরা জানি যে সর্বপ্রথম গুণের কাজ করতে হয়। তাহলে প্রথমে 48 রেখে দিলাম, বিয়োগ 3, 20, 60 যোগ 20। এবার আমরা দেখব সর্বপ্রথম আমরা যে কাজটা শিখেছিলাম ক্লাস 4-এ, সেটা হচ্ছে যোগ এবং বিয়োগ। যদি পাশাপাশি না থাকে তাহলে তাকে এক জায়গায় করে নিতে হবে। তাহলে এই 48-এর আগে কিছু নেই, মানে তার আগে যোগ রয়েছে। তাহলে এর সাথে আর 20-র আগে যোগ রয়েছে, তাহলে এরা দুজন বন্ধু হয়ে যাবে। তাহলে 48 এইদিকে চলে এলো এবং এই বিয়োগ 60 এ হচ্ছে একা, একে শেষে ফেলে দিলাম। এরা দুজন যোগ হয়ে যাবে, যোগ করলে কত হবে? 68 বিয়োগ 60। এখানেও বিয়োগ করলে আমরা পাচ্ছি 8 হবে উত্তর। এবার তৃতীয় সরলটা করব। এই সরলটা দ্বিতীয়, এখানে প্রথম বন্ধনী রয়েছে, তাহলে প্রথমে যা আছে আমরা তাই রেখে দেবো, সব জায়গাতে একই নিয়ম। এবার বিয়োগ করলে পাবো আমরা এখানে 7, সেকেন্ড ব্র্যাকেট থাকবে গুণ 7। এবার যদি আমরা এটা বিয়োগ করি তাহলে 36 থেকে 7 বাদ দিতে হবে, তাহলে পাবো 29 গুণ 7। এবার আমরা এটাকে গুণ করে দেবো, 7, 9, 63 আর 7 দুগুণে 14, 14, 6, 20 অর্থাৎ 203 হবে উত্তর। এবার আমরা চারের প্রশ্নের উত্তরগুলো দেখব। প্রথম প্রশ্ন রয়েছে ক, 27 এবং 30-এর গুণনীয়ক বা উৎপাদক। ওই যে বললাম আগেই, গুণনীয়ক আর উৎপাদক একই নাম। গুণনীয়ক বা উৎপাদকগুলো নির্ণয় করো। 27 এবং 30-এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলি খুঁজে লেখো। এই সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলোর মধ্যে যেটি সবচেয়ে বড় সেটি লেখো।
অর্থাৎ আমাদেরকে গুণনীয়ক বা উৎপাদক নির্ণয় করতে হলে গাছ তৈরি করতে হবে কত 27 এবং 30। তাহলে একদিকে লিখলাম 27, এটার আগে আমরা গাছ তৈরি করি, তাহলে কত হবে 1 27, 27 কত কত ঘর নামতা পড়তে গিয়ে পাই 3 9 27 পাই, তাই তো। তাহলে 3 9 27, 3কে তো আর ভাঙা যাবে না, মৌলিক সংখ্যা। 9 হচ্ছে যৌগিক সংখ্যা, তাহলে 9কে ভাঙি, 3 3কে 9, তাহলে হয়ে গেল এগুলো উৎপাদক 27-এর। এবার 30-এর উৎপাদক আমরা বার করব। প্রথমে 1 দিয়ে 30কে 30, এবার 30কে ভাঙা যায় আমরা কত ঘর নামতা পড়তে গিয়ে 5-এর ঘর নামতা পড়তে গিয়ে পাই, কারণ 5 মৌলিক সংখ্যা, যেটা মৌলিক সংখ্যা সেটা দিয়ে আমরা করব। 5 6 30, 6 হচ্ছে যৌগিক সংখ্যা, 6কে আরও ভাঙবো, 3 2 6। এবার দেখো সবই মৌলিক সংখ্যা আমরা চলে এসেছে, আর ভাঙা যাবে না। এবার এগুলোর মধ্যে কি বলছে, প্রথম প্রশ্নটা ছিল 27 এবং 30-এর সাধারণ গুণনীয়ক বা উৎপাদকগুলি খুঁজে লেখো। সাধারণ কত কত রয়েছে, এখানে 1 রয়েছে, তাহলে এখানেও 1 রয়েছে, তাহলে এটা একটা সাধারণ। আর 27 এখানে আছে, এখানে 27 নেই, হবে না। এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3। আর কি কিছু রয়েছে, এখানে 9 রয়েছে, এখানে 9 নাই। তাহলে 1 এবং 3 হচ্ছে সাধারণ গুণনীয়ক। এবার বলছে কি পরের যে অংশটায় সাধারণ গুণনীয়ক বা উৎপাদকের মধ্যে যেটি সবচেয়ে বড় সেটি লেখো। সবচেয়ে বড় কোনটা, 1 এবং 3-এর মধ্যে 3, তাহলে সবচেয়ে বড় হচ্ছে 3। তাহলে এটা হয়ে গেল। পরের প্রশ্ন, জলপাইগুড়ি জেলা স্কুলের 252 জন ছাত্রকে কোচবিহার রাজবাড়ি ভ্রমণে নিয়ে যাওয়া হবে। প্রতি বাসে 36 জন করে ছাত্রকে নিয়ে যাওয়া হলে মোট কটি বাসে সমস্ত ছাত্রকে নিয়ে যাবে তা মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে হিসাব করো। আমরা এটা বুঝতেই পারছি যে 252 জন ছাত্রকে 36 জন করে ভাগ করে নিয়ে যাচ্ছে এক একটা বাসে, তাহলে ভাগ করতে হবে। আর আমরা জানি মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে আমরা ভাগ করেছি, তাহলে 252 ভাগ চিহ্ন দেব, তারপরে আমরা লিখব 36। এবার 36কে মৌলিক উৎপাদকে মানে বিশ্লেষণ করতে হবে। উৎপাদক মানে আমরা জানি গাছ, তাহলে 36কে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, মৌলিক আমরা 36কে 36 লিখব না, কারণ 1 মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে 6 36, 3 12 36 আমরা জানি, 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাহলে 3 12 36, 12 হচ্ছে যৌগিক সংখ্যা, তাহলে 12কে আরও ভাঙা যাবে, 3 4 12, 4 হচ্ছে যৌগিক সংখ্যা, 4কে আবারও ভাঙা যাবে, 2 2 4। তাহলে আমরা যেগুলো মাথায় মাথায় পেলাম সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। একটা হচ্ছে 3 3 2 2, অর্থাৎ দুটো 3 দুটো 2 হচ্ছে মৌলিক সংখ্যা পেলাম। এটাকে আমরা ভাগ করব। আমরা সরলের আকারে করতে পারি, আবার এমনিও করতে পারি। এটাকে আমরা যদি আমরা সরলের আকারে লিখি, তাহলে 252 ভাগ এই 36কে ভেঙে আমরা যেগুলো মৌলিক উৎপাদক পেলাম সেগুলো এখানে লিখে দেব। তাহলে পেলাম 3, আর একটা 3, আর একটা 2, আর একটা 2, দুটো 2 দুটো 3। এটাকে আমরা যদি আমরা করি ভাগ করি, তাহলে আমরা কিন্তু এই সাইডে আমরা ভাগটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 252, তাহলে 252কে আমরা প্রথমে ভাগ করব প্রথম 3টে, অর্থাৎ আমরা জানি পরপর সবই ভাগ রয়েছে, তাহলে এ দুটোর মধ্যে আগে হবে। এ দুটো ভাগ করে আমরা লিখব, দেখি কত ভাগ হয়। 3 দিয়ে ভাগ করলে হবে 3 3 8 24, এটা বিয়োগ করলে পাই আমরা 1 2 3 4 12, অর্থাৎ আমরা পাচ্ছি প্রথমে 84। তাহলে এখানে আমরা 84 লিখব, 84। তাহলে বাকি যা আছে সেটুকু রেখে দেব, 3 2 2। এবার এইটুকুর মধ্যে ভাগ হবে, 84কে
আবারও আমরা ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। 3 2 6, এখানে 2 পাই, আর এখানে নামলো 4, তাহলে 3 8 24, তাহলে আমরা পেলাম কত? 28। তাহলে এখানে আমরা লিখব 28, দুটো 2 রেখে দেব। এবার আমরা 28কে ভাগ করব প্রথম 2 দিয়ে, 2 একে 2, পরের সংখ্যা নামলো 8, 4 দুগুণে 8, তাহলে হলো 14। শুধুমাত্র একটা 2 পড়ে থাকে, এটা তোমরা সবাই মুখে মুখে করতে পারবে। 7 দুগুণে 14, তাহলে 7 হলো উত্তর। তাহলে 7টা বাস দরকার পড়বে তাদেরকে 36 জন করে নিয়ে যেতে। পরের প্রশ্ন, মিনু মাসি 3 সপ্তাহে মোট 420টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করবেন তা গণিতের ভাষায় প্রকাশ করে সম্পর্ক লিখে সমাধান করে দেখাও। সম্পর্ক লিখে সমাধান করতে হবে। একদিনে চাইছে, উত্তর চাইছে দিনে, আর এখানে রয়েছে সপ্তাহ, তাহলে সপ্তাহটাকে দিন করতে হবে। কয় সপ্তাহ? 3 সপ্তাহ। তাহলে আমরা তো জানি যে 3 সপ্তাহ সমান হচ্ছে 21 দিন। আচ্ছা, ঠোঙা কতটা তৈরি করছে? 420টি, অর্থাৎ একদিকে লিখব দিন সংখ্যা আর অপর দিকে লিখব ঠোঙার সংখ্যা। এখানে আমি জায়গাটা হলো না, ঠোঙার সংখ্যা তোমরা লিখে দেবে। তাহলে দিন সংখ্যা কত? 21 দিনে ঠোঙা তৈরি করছে 420টি। তাহলে একদিনে কটা ঠোঙা তৈরি করবে বলো তো? 21 দিনে প্রত্যেক দিন সমান করে করছে, কিন্তু 21 দিনে করছে 420টি। তাহলে একদিন অর্থাৎ দিন সংখ্যা কমে গেল। তাহলে একদিনে কি 420 বেশি করবে? না, তার থেকে অনেক কম করবে, অর্থাৎ দিন কমে গেল। তাহলে এদিকে ঠোঙাও সংখ্যা কমে যাবে। তাহলে যদি একদিক কমে আর একদিক কমার জন্য অপর দিকও কমে যায়, তাহলে এই সম্পর্কটাকে বলা হয় সরল সম্পর্ক। তাহলে সম্পর্ক লিখবে যে দিন সংখ্যার সাথে ঠোঙার সরল সম্পর্ক। সরল সম্পর্ক, সরল সম্পর্ক, এই কথাটা লিখবে তোমরা। এবার আমরা উত্তরটা, এবার নিচের তথ্যগুলি থেকে গল্প লিখে সম্পর্ক লিখে কষে দেখাও। প্রতিটি পুতুলের দাম সমান। আচ্ছা, পুতুলের সংখ্যা এবং দাম। একটা পুতুলের দাম হচ্ছে 25 টাকা, 4টা পুতুলের কত দাম হবে? এখানে দেখো, একটা পুতুলের দাম ছিল 25, 4টা পুতুলের দাম বাড়বে, অর্থাৎ পুতুলের সংখ্যা বাড়লো তো দামও বাড়বে, এটা স্বাভাবিক কথা। তাহলে একটা বাড়লো, সাথে সাথে আর একটা বেড়ে গেল, অর্থাৎ এটাও কিন্তু সম্পর্ক হবে সরল সম্পর্ক। এই যে সম্পর্ক লেখো বলেছে, তাহলে এখানে লিখবে পুতুলের সংখ্যা ও দাম সরল সম্পর্ক। এবং যদি বাড়ে তাহলে গুণ করতে হয়। তাহলে গুণ করবে কত? একটার দাম যা হবে 4টার দাম তার থেকে বেশি হবে। তাহলে 4 গুণ 25, এটা গুণ করলে আমরা পাই 100। তাহলে হবে 100 টাকা। 4টা পুতুলের দাম হবে 100 টাকা। ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আর আগামীকালকে আমরা, আজকে এই জায়গাটা বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, এই প্রশ্নটা একবার তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই উত্তরগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসছি।